ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আজকের এই শোটা শুরু করার আগে একটু কনগ্রাচুলেট করতে হয় আমাদের সহকর্মী যমুনা টেলিভিশনে যারা আছেন, যারা প্রমোশন লেটার আজকে হাতে পেয়েছেন। অনেক খুশির খবর, এই জন্য তো কাজ করা, পদোন্নতি হয়েছে অনেকের, তো কনগ্রাচুলেশনস টু দেম। এবং স্পেশালি তাহমিদ অমিত, তিনি এখন থেকে স্পোর্টস এডিটর, আমাদের স্পোর্টসের সবকিছু সামলাবেন। তো দর্শকরা যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয় স্পোর্টসের, তাকে আপনারা চিঠি পাঠাতে পারেন। নিঃসন্দেহে আজকে যমুনা টেলিভিশনের পুরো পরিবারের আসলে আমাদের অনেক স্পেশাল একটা দিন, এবং এই স্পেশাল দিনে আমরা দর্শকদেরকেও আমরা সাথে নিয়ে আসলে সেলিব্রেট করতে চাই। আমাদের জন্য আরো অনেক দোয়া করবেন যাতে আমাদের টেলিভিশন এভাবেই আরো অনেক দূর পথ এগিয়ে যায়। শুরু করা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি একটা আপডেট দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। ভেবে 2-3 দিনের মধ্যে নির্বাচকদের সিদ্ধান্ত জানাবেন তিনি। সিলেটে আজ তামিমের সাথে কয়েক দফা বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক। গাজী আশরাফ লিপু বলেন, সাকিবের ফেরা নিয়েও বিসিবির সাথে কথা বলেছে তারা। তার বোলিং পরীক্ষার চূড়ান্ত ফল জানার পরই আসতে পারে সিদ্ধান্ত। আগামী 13 জানুয়ারি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল আইসিসিকে জমা দিতে হবে বোর্ডকে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত দলের 4 সিনিয়র ক্রিকেটারকে চান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিত খেলছেন ওয়ানডেতে। সাকিব আল হাসানের দলে থাকা না থাকাটা অনেকটা আটকে আছে অক্রিকেটীয় কারণে। তবে তামিম ইকবালের ফেরা না ফেরাটা নির্ভর করছে সম্পূর্ণ তার উপর। তামিম কি ভাবছেন, জাতীয় দলে কি আর খেলবেন? এসব প্রশ্নের উত্তর জানতেই সকালে সিলেটে তার টিম হোটেলে হাজির হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আরেক নির্বাচক হান্নান সরকার বিপিএল এর সিলেট পর্বের শুরু থেকেই আছেন এই হোটেলে, কথা বলেছেন তামিমের সঙ্গে। বুধবার সকাল 11:30টায় শুরু হবার কথা ছিল তামিম ইকবালের সাথে নির্বাচকদের বৈঠক, কিন্তু সোর্স বলছে নির্ধারিত সময়ের অন্তত আধা ঘন্টা পরে শুরু হয় সভা। তবে এই বৈঠক চলে লম্বা সময়। আলোচনা হয়েছে বিপিএল, ঘরোয়া ক্রিকেট নিয়ম, অবশ্যই মূল এজেন্ডা তামিম ফিরছেন কিনা। সকাল থেকে শুরু হওয়া এই অপেক্ষার অবসান ঘটে বিকাল 4:30টার দিকে। গুঞ্জন আছে তামিমের সাথে 2 দফায় বৈঠক হয়েছে নির্বাচকদের, কেননা প্রথম দফায় নাকি জাতীয় দলের ফেরার সম্ভাবনাটা নাকচ করে দিয়েছিলেন তামিম। দ্বিতীয় দফার আলোচনায় অনেকটা মান ভেঙেছে তামিমের। বিকেলে সবার আগে হোটেল ছাড়েন নির্বাচক হান্নান সরকার। এরপর লবিতে আসেন প্রধান নির্বাচক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানালেন বিস্তারিত। এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না। তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। সিদ্ধান্ত নিতে তামিমকে সময় দিতে বললেও বিসিবির হাতে কিন্তু বেশি সময় নেই। 12 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল দিতে হবে বিসিবিকে। তবে লিপু বলছেন পরিকল্পনা সব ঠিক করাই আছে। 2-3 দিনের মধ্যেই তামিম নিজেই জানাতে পারেন সিদ্ধান্ত। আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট, হয়তো আরও দিন 2-1 আমাদের একটু ওয়েট করতে হবে। তামিমের বিষয়টা যতটা সহজ, সাকিব আল হাসানের ফেরাটা ততটা সহজ নয় মোটেও। তবে সাকিবের খেলার পথটা অনেকটা সুগম হয়েছে এমন ধারণা মিলছে বিসিবির বিভিন্ন মাধ্যম থেকে। গাজী আশরাফ হোসেন লিপুর কথাতেও মিলল তারই ইঙ্গিত। তবে সবার আগে সাকিবের বোলিং অ্যাকশন টেস্টের ফলাফল আসার অপেক্ষা। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি, কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। তামিমের বিপিএল দলের সতীর্থ হওয়ায় নাজমুল হোসেন শান্ত আছেন একই হোটেলে। নাজমুলের সাথেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা হয়েছে নিশ্চিত করেছেন লিপু। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। না, চ্যাম্পিয়ন্স ট্রফি এবছরের ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। তো সেখানে সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ দলে খেলবেন, এটা যেমন জরুরি, বা খেলার জন্য যে চেষ্টা, কারণ দলের স্ট্রেংথটা তো দেখতে হবে ফাইনালি। তবে আরেকটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয় বরাবরই, এই যে ফলো আপগুলো করতে হয়, কিংবা এই যে অনেক অনেক কথা হয় নেয়ার আগে, দলে আসার আগে, এই ব্যাপারগুলোতে অনেক সময় অনেক রকম জলঘোলা হয়, পরিবেশ নষ্ট হয় যে তিনি খেলবেন কি খেলবেন না।
নিঃসন্দেহে বিষয়গুলো হচ্ছে যে যখন মেন্টালি কোনো খেলোয়াড় হেলদি থাকবে তখনই সে হয়তো মাঠের পারফরমেন্সে প্রপারভাবে তার নিজের পারফরমেন্সটা বেস্টভাবে দিতে পারবে। তো দলে নেওয়ার আগে যদি এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করা যায় তাহলে আমার কাছে মনে হয় একজন পারফর্মার যতটুকু দিচ্ছে তার থেকে আরো বেটার কিছু তার কাছ থেকে পাওয়া যাবে। এক্স্যাক্টলি, একদমই ডিসিশন মেকিং জায়গাগুলো আরো বেশি ক্লিন হওয়া উচিত, এটা যে কোনো সেক্টরে আসলে। একেবারে বিপিএল এর খবরে যাওয়া যাক। একদিন বিরতি দিয়ে আগামীকাল আবারও মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চিটাগাং কিংস। প্রথম দেখায় বরিশালকে 8 উইকেটে হারিয়েছিল রংপুর। বরিশালের জন্য তাই প্রতিশোধের ম্যাচ এটি। 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স আর তামিম মুশফিকদের বরিশাল 6 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। রাতের ম্যাচে ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ আসরের প্রথম জয়ের দেখা পাওয়া। টানা 4 ম্যাচ হেরে টেবিলের তলানির দিকে সাকিব খানের দল। অন্যদিকে 2 ম্যাচে 1 জয় নিয়ে টেবিলের 4 নম্বরে আছে চিটাগাং কিংস। আসরের প্রথমবারের মতো মুখোমুখি হবে ঢাকা চিটাগাং। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন টেস্টে আর্ম বল ডেলিভারিতে সমস্যা ধরা পড়েছিল সাকিব আল হাসানের। সেই ডেলিভারিতে 21 ডিগ্রি হাত ভাঁজ হয়েছিল বলছেন আবুধাবি টি10-এ সাকিবের সাথে কাজ করা কম্পিউটার অ্যানালিস্ট মোহসিন শেখ। সম্প্রতি বাংলাদেশ দলের সাথে কাজ করা এই পাকিস্তানি বলছেন জাতীয় দলে আবারও খেলতে সব প্রস্তুতি নিচ্ছেন সাকিব। এমনিতেই অক্রিকেটীয় কারণে সাকিবের বাংলাদেশে হয়ে খেলার পথটা প্রায় বন্ধ। মরার উপর খড়ার ঘা হয়ে আসে তার অ্যাকশন সমস্যা। কাউন্টিতে সারের হয়ে খেলার সময় তার অ্যাকশনে সমস্যা ধরা পড়লেও সাকিব যে টেস্টে উত্তীর্ণ হতে পারবেন না সেটা কারো কল্পনাতেও ছিল না। কিন্তু সেটা হবার পর সাকিবের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মোহসিন শেখ। এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান জানালেন বিস্তারিত। Mohsin bhai, you worked with Shakib Al Hasan during his last franchisee T10 tournament. So what was the actually problem he faced with his bowling action? Can you give us any idea? When he tested in England, his one of the ball, that arm ball that he bowls, that was সাকিব যখন ইংল্যান্ডে টেস্ট দিয়েছিল তখন তার আর্ম বল ডেলিভারিতেই কেবল সমস্যা ধরা পড়ে, বাকিগুলো ভালো ছিল। খুব সম্ভবত 21 ডিগ্রির বেশি বেঁকে গিয়েছিল হাত, যা নিয়মের বাইরে। তবে এটা বড় কোনো ইস্যু না, কারণ সাকিব লম্বা সময় টেস্ট খেলছিল না, ঘরোয়া লঙ্গার ভার্সনও না। his stock delivery and everything was fine. ইংল্যান্ডে সাকিব পরীক্ষায় ব্যর্থ হবার পর সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে তার বোলিং অ্যাকশন শুধরাতে কাজ করেছেন। সে সময় তার সাথে ছিলেন মোহসিন। সাকিব আবারও চেন্নাইতে দিয়েছেন দ্বিতীয় টেস্ট। কেমন ছিল সেটা? So you have to bowl all the সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে যে যে ডেলিভারি করে তার সবগুলোর পরীক্ষা দিয়েছে। আইসিসির নিয়ম তাই বলে। আমি অস্ট্রেলিয়াতে কাজ করার সময় টেস্টের অংশ ছিলাম, এটাই নিয়ম। perform that delivery in the test. সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান অধিনায়ক শান্ত, সভাপতি ফারুক আহমেদও। এমন খবরে মুখর এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সাকিব কি চান সেটা কিন্তু জানা নেই কারো। তার সাথে কাজ করা মোহসিন বলছেন সাকিবও মুখিয়ে আছেন আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে। Compete against the international cricketers, and that is why সাকিব তার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকতে। সে কারণে সে সারা বিশ্বে টুর্নামেন্ট খেলছে, ফিটনেস নিয়ে কাজ করছে। গত এশিয়া কাপে তার চোখের সমস্যা প্রথম ধরা পড়ার পর সে হেড পজিশন বদলানো থেকে শুরু করে সম্ভাব্য সব কাজ করেছে নিজেকে ফিরে পেতে। সে খুব ভালো শেপে আছে, আশা করি টেস্টে উতরে যাবে সে, আবারও পরবে জাতীয় দলের জার্সি। we can see him in national colors some point in time. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। টি20তে টাইগার জার্সিতে বছরের সেরা উইকেট শিকারী হয়েও শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে বিপিএলে প্রথম 2 ম্যাচ খেলা হয়নি রিশাদ হোসেনের। এ নিয়ে নিজের আক্ষেপ না থাকার কথা জানান সবশেষ ঢাকার বিপক্ষে 3 উইকেট নেয়া এই লেগ স্পিনার। পাশাপাশি বিপিএলকে প্রাধান্য দিতে গিয়ে বিগ ব্যাশে খেলার সুযোগ ফিরিয়ে দেয়া নিয়েও হতাশ নন রিশাদ। 2024 সালে টি20তে রিশাদ হোসেনের শিকার 35 উইকেট, যা কোনো এক পঞ্জিকা বর্ষে দেশের হয়ে সর্বোচ্চ। সবশেষ টি20 বিশ্বকাপেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। জাতীয় দলের নিয়মিত মুখ সেই রিশাদ হোসেনই কিনা বিপিএলে নিজ দলের প্রথম 2 ম্যাচে ছিলেন একাদশের বাইরে। এ নিয়ে কানাঘুষা যখন ক্রিকেট পাড়ায়, তখন রিশাদ সুযোগ পান দলের পরের 2 ম্যাচে। সবশেষ সিলেটের বিপক্ষে 3 উইকেট শিকার করা এই লেগ স্পিনার জানান তার একাদশে না থাকার কারণ। বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্য বাইরে ছিলাম, তো আমার অতটা লাগে নাই যে আনকমফোর্টেবল। আমি
ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে। রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য, যদি টিম কম্বিনেশনের জন্য না খেলি সেটা তো আমার হাতে নেই, তো রেডি থাকি সবসময় খেলার জন্য। অথচ এই বিপিএল খেলার কারণেই রিশাদ ফিরিয়েছেন বিগ ব্যাশের মতো বড় লিগের অফার। চলতি লিগে হোভার্ড হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতানোর কথা ছিল তার। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই সুযোগ পেয়েও খেলা হয়নি তার। বিপিএলকে প্রাধান্য দিতে গিয়ে বিগ ব্যাশ খেলার সুযোগ মিস নিয়েও অবশ্য আক্ষেপ নেই এই লেগের। আমি আগে বলছি যে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না, প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই, এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট হবে ইনশাল্লাহ। বল হাতে শুধু সাফল্যই নয়, ব্যাট হাতে ঝড় তুলতে পারার সক্ষমতার কারণেও যে কোনো দলে সেরা পছন্দ হওয়ার দাবিদার রিশাদ হোসেন। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। কোচিংয়ে নিজের প্রথম পরীক্ষাতেই রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেই সালাউদ্দিন এখন দেশের সেরা কোচ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাফল্যের পেছনে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের অবদান অসামান্য। ক্রিকেটারদের সঙ্গে কোচদের মেলবন্ধন করেছেন, ড্রেসিং রুম স্বাস্থ্যকর রাখতেও ভূমিকা রেখেছেন। গরম চায়ের কাপে কুয়াশা ঘেরা শীতের সকালটা শুরু হলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় দিনটা খুব একটা খারাপ যাবে না। ওই যে বলে না, মর্নিং শোজ দ্য ডে। দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষেত্রেও ঠিক তাই। রেকর্ডটা ছিল গুরু নাজমুল আবেদিন ফাহিমের। কোচিংয়ের প্রথম পরীক্ষায় সেই ফাহিমের রেকর্ড ভেঙে সালাউদ্দিন প্রমাণ করে দিয়েছিলেন এই রাজ্যে তিনি রাজ করতে এসেছেন। ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিংয়ের উপর পাতিয়ালাতে 1 বছরের একটা কোর্স করতে হয়। বিকেএসপিতে যেই ধরনের যারা কোচিং করায় তাদেরকে করতে হয়। তো নর্মালি আমি যখন গিয়েছিলাম তার আগে প্রায় 15 বছর কেউ ফার্স্ট ক্লাস পায়নি ক্রিকেটে। ফাইম স্যার ছিল, ফাইম স্যার সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিল, বাট আমি 15 বছর পরে ওই রেকর্ডটা ভাঙি। বাট আমার মনে হয় ওই সময় আমার হয়তো আমার মনে হয়েছে যে আমার একটু কোচিংয়ে ভালো করার সুযোগ আছে। কোথাও পৌঁছাতে স্বপ্ন লাগে, ছোটবেলা থেকেই স্বপ্নবাজ বলেই কোচিংয়ের মতো থ্যাঙ্কলেস জব করেও সালাউদ্দিন তারকা। একটা কোচের সবসময় ড্রিম থাকা উচিত, সে যেন তার ক্যারিয়ারটা যেন সে সবসময় ভালো অবস্থায় নিয়ে যেতে পারে, এবং আমার ছোটোবেলা থেকে সেই অবস্থা সেরকম চিন্তাভাবনাই ছিল। এবং আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমাদের এই কোচিং প্রফেশনটা যেন একটা সম্মানজনক অবস্থায় আসে, এবং সেটা আমার অনেক ছোটোবেলা থেকেই চিন্তাভাবনা ছিল। আমি যখন প্রথম ইন্টারভিউ দিই তখনই কিন্তু আমি এই কথাটা বলেছিলাম, যে জীবনে প্রথম যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম বলেছিলাম যে আমার ইচ্ছা আছে বাংলাদেশের কোচদের সামাজিকভাবে তারা যেন আরও প্রতিষ্ঠিত হয়। 14 বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিন। দ্বিতীয় মেয়াদের প্রথম অ্যাসাইনমেন্টেই সফল। সালাউদ্দিন অবশ্য সাফল্যের ভাগ দিচ্ছেন সবাইকে। আমি থাকাতে আমার মনে হয়েছে যে দুই সাইডের কমিউনিকেশনটা অনেক ভালো হয়েছে। কারণ ছেলেরা, আমি জানি না আগে কীরকম ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে আমার মধ্যে তাদের যে গ্যাপটা ছিল, যে হয়তো অন্যরা কি বলতেছে তারা হয়তো সেটা বুঝতেছে কিনা, তারা এক্সপ্লেন করতে পারতেছে কিনা, বাট এই জিনিসটা আমার মনে হয় যে অনেকটা খোলাসা হয়েছে। সব পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়েছে, ছেলেরাও তাদের মতামতটা দিতে পারতেছে, এবং এটার জন্য আমি মনে করব যে সিমন্সের একটা বড় ক্রেডিট আছে, কারণ সে আসলে এই মিটিংটা এইভাবেই করতো যে আসলে দুই পক্ষে যেন ঠিকমতো কথাটা বলতে পারে, তাদের এক্সপ্রেশনটা দিতে পারে, তাদের ভিতরে চিন্তা ভাবনাটা দিতে পারে। আমার এত বছরের কোচিং ক্যারিয়ারে আমার যদি এখন আবার অ্যাডজাস্ট করতে হয় তাহলে তো এটা আসলে খুব আমার মনে হয় যে এটা ঠিক বলা হবে না, আমার অ্যাডজাস্ট করে নিতে হবে, বরঞ্চ ওদের থেকে আমারই বেশি অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। কারণ আমি যেহেতু এতদিন কোচিং করছি, কার মেন্টালিটি কীরকম সেটা আমার খুব তাড়াতাড়ি ধরতে পারাটা উচিত। সালাউদ্দিন নিজেও এই ট্যুর নিয়ে দারুণ খুশি, যার নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এক সিরিজে যত ছবি তুলেছেন অন্য কোনো ট্যুরে এত ছবি কখনোই তোলেননি। আমরা হয়তো 45 দিন ছিলাম, বাট খুব কখনো বোরিং ফিল করি না। তো এটা থেকে বোঝা যায় যে আসলে আমরা ব্যাপারটাগুলো অনেকগুলো আমরা যে কোনো এত বড় ট্যুরে আমরা বোরিং ফিল করতেছি না, আমরা খেলার মধ্যে আছি, আমরা খেলা নিয়ে চিন্তা করতেছি, তার মানে আমরা আসলে পজিটিভ সাইনের মধ্যেই ছিলাম। আর আমি ট্যুরটা খুবই এনজয় করেছি, ছেলেরা যারাই ছিল সবাই খুবই সহায়তা করেছে, এবং ছেলেরাও খুব মনে হয়েছে যে না, ছেলেরাও আসলে চাচ্ছে নিজেদের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন হতে। এবং আপনি অনেক বেশি ছবিও আপলোড করেছেন এইবারই কি প্রথম যে এত বেশি ছবি আপনি আপলোড করেছেন কোনো একটা ট্যুরে? মনে হয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
না নিঃসন্দেহে এই ফারুক আহমেদের নতুন বোর্ডে অন্তত এই মুভটা অসাধারণ ছিল যে কোচ সালাউদ্দিনকে এই জায়গাটায় আনা এবং এই যে কমিউনিকেশনের ব্যাপারটা আমরা এর আগেও অনেকবার কথা বলেছি, তো হোপফুলি এটা পরবর্তী সিরিজেও কন্টিনিউ করবেন এবং সফল হবেন সেটাই প্রত্যাশা। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ডিসেম্বরের সেরাদের লড়াইয়ে ভারতের জাসপ্রীত বুমরার সাথে রয়েছে অজি পেসার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকান পেসার ড্যান প্যাটারসন। ডিসেম্বরের 3 টেস্টে 14.22 গড়ে বুমরাহ নিয়েছেন 22 উইকেট। অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে 61 রানে নেন 4 উইকেট। ব্রিসবেনে প্রথম ইনিংসে 76 রানে 6টির পর দ্বিতীয় ইনিংসে 18 রানে নেন 3টি। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে 4 উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও 5 উইকেট। গত মাসে 3 টেস্টে 17.64 গড়ে কামিন্স নেন 17 উইকেট। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে এই অজি পেসার নিয়েছেন 7টি ও 4টি করে উইকেট। ব্যাট হাতে মেলবোর্ন টেস্টে 49 ও 41 রানের ইনিংস খেলেছেন কামিন্স। একই ম্যাচে বল হাতে নিয়েছেন 6 উইকেট। ডিসেম্বরের 2 টেস্টে প্যাটারসনের ঝুলিতে আছে 13 উইকেট। দর্শক সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। Stay tuned. অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসের বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম প্রস্তাব পেলে কাজ করতে চান বাংলাদেশে। চান্দিকা হাথুরু সিং এর পরামর্শে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেন প্রাইম ব্যাংকের হয়ে। যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে তাহমিদ বলেছেন স্যাম কনস্টাসের আর অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করার অভিজ্ঞতা। মাত্র 19 বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন স্যাম কনস্টান্স। স্যামের সাথেই আলোচনায় চলে আসেন এক বাংলাদেশি, যিনি স্যামের ব্যক্তিগত কোচ। তার নাম এতদিনে সবার জানা তাহমিদ ইসলাম। স্যামের সাথে তাহমিদের কাজের শুরুটা কিভাবে, শুনবো তার কাছ থেকেই। স্যামের বয়স তখন 13 বছর। আমি তখন ওর স্কুলের ব্যাটিং কোচ ছিলাম। এরপর স্যামের বাবার সাথে আমি একদিন ডিনার করি। তার উন্নতি কিভাবে করা যায় কথা হয়। তখন থেকে স্যামের সাথে কাজ শুরু। আর এখনকার গল্প তো সবারই জানা। স্যামের সাথে মেলবোর্ন ও সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে ছিলেন তাহমিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অজিদের ড্রেসিং রুমে থাকা আর নেটে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করাটা দারুণ ছিল। কোচ সহ দলের সবাই খুব সাপোর্টিভ ছিল। আমি নিজেও অনেক কিছু শিখেছি। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। মাত্র 9 বছর বয়সে বাবা মায়ের সাথে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি দেন তাহমিদ, যেখানে বাংলাদেশি কমিউনিটির পাওয়ার সোর্স ক্রিকেট ক্লাবের হয়ে শুরু তাহমিদের ক্রিকেট ক্যারিয়ার। এরপর সিডনির ঘরোয়া লিগে নিয়মিত দাপট দেখিয়ে গেছেন তাহমিদ। 4 বার জিতেছেন বর্ষসেরার পুরস্কার। টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি ভালো লেগ স্পিনও করেন তাহমিদ। 2015 বিশ্বকাপে বাংলাদেশ দলের নেট বোলার ছিলেন তাহমিদ। সে সময় তাকে মনে ধরেছিল তৎকালীন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরু সিংহের। তার পরামর্শেই ঢাকা প্রিমিয়ার লিগও খেলে গেছেন তাহমিদ। 2015 বিশ্বকাপে বাংলাদেশের নেটে বল করার সময় প্রথম চান্দিকা হাথুরু সিং এর সাথে কথা হয় আমার। দারুণ কোচ সে, খেলার পরামর্শ দেয়। এরপর আমি প্রাইম ব্যাংকে খেলতে যাই। খুব ভালো অভিজ্ঞতা ছিল। ওই কন্ডিশনে কিভাবে খেলতে হয় আমি শিখেছি। আবার যদি সুযোগ আসে আমি ডিপিএল এ খেলতে চাই। স্যাম কনস্টাসের কল্যাণে তাহমিদ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে বেশ পরিচিত মুখ। তার কোচিং নেবার জন্য মুখে আছেন অনেক তরুণ ক্রিকেটার। এই বাংলাদেশের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। তবে ভালো প্রস্তাব পেলে বাংলাদেশেও কাজ করতে আগ্রহী তাহমিদ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।